বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র হচ্ছে। মে দিবসের সমাবেশে তারেক রহমান বন্ধ কারখানা চালু ও হকার পুনর্বাসনের আশ্বাস। বন্ধ কলকারখানা কোনটি কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। পিটিআইতে বিতরণের দুদিন আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রহস্যজনক আগুনে পুড়ল কয়েকশো ল্যাপটপ। স্টোরের সংখ্যাতেও গরমিল, সিসিটিভির ফুটেজে নাশকতার সন্দেহ। অলরেডি তদন্ত গঠন করেছি এবং 3 সদস্য বিশিষ্ট করেছি। আমাদের একজন ডাইরেক্টরকে হেড করেছি। সেই অনুযায়ী ওনারা ওনাদের প্রতিবেদন সাথে সুপারিশও করবেন। সেই অনুযায়ী আমরা পরবর্তী আমাদের স্টেপগুলো নেব ইনশাআল্লাহ। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে রেডিওথেরাপির 7টি মেশিনের 2টি নষ্ট। রোগীর সিরিয়াল দেয়া হচ্ছে 1.5 বছর পর। আজ থেকে শুরু হচ্ছে রাতের শিফট। ডাক্তার বলছে যে এটা 3 সপ্তাহের ভিতর দিতে পারলেই ভালো হয়, কিন্তু আমি সিরিয়াল পেয়েছি 14 মাস পরে। এই 2টা বাংকারে যদি আমরা এই সামনের অর্থ বছরে 2টা মেশিন কিনতে পারি, তাহলে আমার 3 আর 2 5টা মেশিন হবে। আমার প্ল্যান হচ্ছে সামনের অর্থ বছরে 5টা মেশিনকে চালু করা। বন্দরনগরীতে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। চাপ সামলাতে চট্টগ্রাম মেডিকেলে 1 শয্যায় চিকিৎসা চলছে 3-4 জনের। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসল হারিয়ে বিপাকে নেত্রকোনার হাওর অঞ্চলের কৃষক। বাড়িতে তলিয়ে আছে উঠতি বোরো ধান। ঋণ পরিশোধ নিয়ে অনিশ্চয়তা। ধার কর্জ করে আইনে আমরা ঋণ করে গ্রস্ত করছি। এখন যে আমরা নিজে একাই বাস্তা ঋণ দিতে দিই। এখন এই যে আমরা ঋণ করে করছি, এই যে হচ্ছে টাকা করে বাচ্চাটা কি খাবো আমরা। টেক্সটাইল নিড গার্মেন্ট প্রদর্শনীতে নজর কেড়েছে এআই প্রযুক্তি। জ্বালানি সংকট মোকাবেলা ও উৎপাদনশীলতা বাড়াতে আগ্রহী হচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা। শিগগিরই ইরানের আশপাশ থেকে সরবে না যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। তেহরানের প্রস্তাব নিয়ে অসন্তোষ। জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আজ শেষ টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরে টস হতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, অরাজকতাকারীদের প্রতিহত করতে চোখ কান খোলা রাখতে হবে। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে নিজেকে একজন শ্রমিক ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ কলকারখানা চালু করা সহ দেশে বিনিয়োগ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আরিফিন শাকিলের রিপোর্টে দেখবেন বিস্তারিত। পহেলা মের এই সমাবেশ সেসব শ্রমজীবীর যাদের রক্ত পানি করা শ্রমে ঘামে এই সভ্যতার ভিত্তি, যাদের জীবনের পরতে পরতে শোষণ আর বঞ্চনার উপাখ্যান। বৈরী আবহাওয়ার মাঝেও জাতীয়তাবাদী শ্রমিক দলের এই জমায়েতে যোগ দেন হাজারো নেতাকর্মী। কেউ একা, কেউ বা ছুটে আসেন ছোট ছোট মিছিলে নয়াপল্টনের লাল সমুদ্রে। বিকেলে এই শ্রমিক জনতার মাঝে হাজির হন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে শ্রমিকদের সুরক্ষায় বিএনপির নেয়া 31 দফার কথা তুলে ধরেন তিনি। নিজেকে একজন শ্রমিক ঘোষণা করে শীঘ্রই বন্ধ কলকারখানা চালুর পরিকল্পনা জানান প্রধানমন্ত্রী। গত 1 মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। আপনারা যেমন বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। একটি গোষ্ঠী বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক, বিদেশিরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উন্মুখ। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে
বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের জনগণের সমর্থন রয়েছে। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না। আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। বিএনপি চেয়ারম্যান কথা বলেন সরকারের সামাজিক কর্মসূচি নিয়ে, বলেন হকার উচ্ছেদ হলেও তাদের পুনর্বাসনও করবে সরকার। তারা যাতে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে হয়, কোন রকম বিশৃঙ্খলার মধ্যে যাতে তাদেরকে পড়তে না হয়, সেই জন্য বিভিন্ন জায়গা ঠিক করে তাদেরকে ধীরে ধীরে সেই জায়গায় আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। দীর্ঘ 17 বছরের আন্দোলনে নানাভাবে নেতাকর্মীদের সহযোগিতা করায় নয়াপল্টনের অধিবাসীদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 1886 সালে শিকাগোর রাজপথে ঝরা সেই রক্ত আজও অনুপ্রেরণা যোগায় সারা বিশ্বের মেহনতি মানুষকে। যদিও সেই ঘটনার শতাব্দী পার হয়েছে, কিন্তু আজও শ্রমিকদের ন্যায্য পাওনার যে লড়াই তা থামেনি, বরং সময়ের আবর্তনে বৈষম্য আর বঞ্চনার ধরন পাল্টেছে। নির্বাচনের আগে বিএনপি শ্রমিকদের স্বার্থ রক্ষায় যে অঙ্গীকার করেছিল তা শুধু কাগজের দলিল না হয়ে শ্রমিকদের কল্যাণে, শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝে নেওয়া নিশ্চিত করুক, এমনটাই প্রত্যাশা এই শ্রমিক জনতা। আরিফুল শাকিল, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো সিলেটে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী রাজধানী ঢাকা থেকে বিমানে করে রওনা হয়ে বেলা 10টা নাগাদ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। শুরুতেই হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করবেন তিনি। পরে চাঁদনীঘাট এলাকায় নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন, বাসিয়া খাল পুনর্খনন কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী। বিকেলে নতুন করে স্পোর্টস 2026 প্রতিযোগিতার উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। দর্শক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত তথ্যপাত্র নেওয়ার জন্য চলে যেতে চাই সিলেট চাঁদনীঘাটে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাহবুবুর রহমান রিপন। প্রথমে শুভ সকাল জানাচ্ছি আপনাকে। প্রধানমন্ত্রীর কখন নাগাদ আসলে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে সে বিষয়ে জানতে চাই, আর তার আজকের যে সফরের যে সময়সূচি সে বিষয়ে বা বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? অনেক শুভ সকাল। আপনি যেমনটা বলছিলেন, সকাল 10টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি যেহেতু প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার সিলেট সফর করছেন, সেই কারণে সিলেটের মানুষের কিন্তু নানা প্রত্যাশা রয়েছে। এছাড়া যেটা বলবো যে সিলেটের দীর্ঘদিনের যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো পূরণে তিনি ঘোষণা দেবেন সেরকম প্রত্যাশা রয়েছে। আর যেটা জানতে চেয়েছিলেন, বিমানবন্দরে নেমে তিনি সোজা বরাবরের মতোই চলে যাবেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে। সেখানে মাজার জিয়ারত শেষে তিনি আসবেন এই যে চাঁদনী ঘাট, সেই চাঁদনী ঘাটে চাঁদনী ঘাটে যে প্রকল্পটি তিনি উদ্বোধন করবেন, সেটি এই শহর রক্ষার বাঁধ বলা চলে, যেটা যে জলাবদ্ধতা নিরসনে। আপনি জানেন 2022 সালে এই শহর কিন্তু 1/3 এই সুরমার পানিতে নিমজ্জিত হয়েছিল বন্যায়, এবং সে সময়ই সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ছিলেন, যিনি এখন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি একটি প্রকল্প তৈরি করেছিলেন, যেটাতে এই শহরের দুই তীরে যে তীর রয়েছে, দুই তীরে 15 কিলোমিটার জুড়ে বাঁধ দিয়ে, এবং যে খালগুলো দিয়ে সুরমার পানি শহরের ভিতরে প্রবেশ করে, সেই খালগুলোতে স্লুইস গেট নির্মাণ। সেই প্রকল্পটি সে সময় আরিফুল হক চৌধুরী প্রণয়ন করলেও, সে সময় তিনি যেহেতু বিরোধী দলীয় মেয়র ছিলেন, সেটা তিনি বারবারই অভিযোগ করছিলেন যে তিনি বিরোধী দলীয় মেয়র হওয়ার কারণে এই প্রকল্পটি অনুমোদন দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। এবার যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় এসছে, এবং সেই যে প্রকল্প নগরবাসীর যে প্রত্যাশা রয়েছে, এই জলাবদ্ধতা নিরসন করবে সরকার, সেটাই পূরণ করবেন তিনি। এর পরপরই তিনি এখান থেকেই চলে যাবেন বাসিয়া নদী যে খনন কাজ, সেটার উদ্বোধন করতে, এবং তারপর বিকেল 3টায় নতুন করে স্পোর্টসের উদ্বোধন ঘোষণা করবেন, এবং সবশেষ দলীয় একটি প্রোগ্রাম রয়েছে, সেটা করে দিন ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। অনেক রিপন, আপনাকে ধন্যবাদ। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআইতে বিতরণের 2 দিন আগে আগুনে পুড়ল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোরে রাখা ল্যাপটপ। আগুন লাগার রাতে সিসি ক্যামেরার ফুটেজে ভবনের ভেতরে এক ব্যক্তিকে দেখা গেছে। সন্দেহ করা হচ্ছে এটি কোনো দুর্ঘটনা নয়, কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
কারণ স্টোরে 735টি ল্যাপটপ থাকার কথা থাকলেও আগুন নেভানোর পরে 83টি কম ল্যাপটপ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যপাত্র তুলে ধরছেন সহকর্মী রাজীব আহমেদ। মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এভাবেই পড়ে রয়েছে আধা পড়া ল্যাপটপ সহ নানা সামগ্রী, যেগুলো 2 দিন পরেই বিতরণ করার কথা ছিল। শুক্রবার ভোরে রহস্যজনকভাবে লাগা আগুনে ছাই হয়ে যায় প্রায় অধিকাংশ ল্যাপটপ। ঘটনার সময়কার সিসি ফুটেজ বিশ্লেষণ শুরু করেছেন পিবিআই কর্মকর্তারা, যেখানে দেখা যায় শুক্রবার রাত 2টা 48 মিনিটের দিকে একজন ব্যক্তি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন রুমে আসা যাওয়া করছে। তারপরই ঘটে অগ্নিকাণ্ড। ওই পাশে আমি টহল দিয়ে আসার পরে দেখি ধোঁয়ার মতো লাগতেছে। তারপরে স্যার আমি ছাতি নিয়ে একটু আগে আসার পরে দেখি যে ধোঁয়া। পরে সিসি ক্যামেরা দেখার পরে স্যার আমি বুঝতে পারছি যে লোক ঢুকছে। সিসি ক্যামেরার ফুটেজ বা অন্যান্য জিনিসগুলো আমরা যাচাই করেছি। সেখানে খুব অল্প সময়ের জন্য একজন অপরাধীকে মুভমেন্ট করতে দেখা গেছে ক্যামোফ্লেজ অবস্থায়। তালাটা কোনোভাবে না ভেঙেই ঢুকেছে এবং বেরোনোর সময় আগুন লাগিয়ে দিয়ে বেরিয়ে এসেছে, এটা আমাদের কাছে মনে হয়েছে। এখানে কারা ইনভলভমেন্ট আছে এটা আমরা যাচাই করে দেখছি। শিক্ষা অধিদপ্তরের এই স্টোরে বিতরণের জন্য 735টি ল্যাপটপ ছিল, কিন্তু আগুন নেভানোর পর 83টি ডিভাইসের অস্তিত্বই মেলেনি। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ওখানে ল্যাপটপ ছিল, আমাদের পিটিআই ইনস্ট্রাক্টর এবং মাঠ পর্যায়ে যে কর্মী আছে ওনাদেরকে বিতরণের জন্য অলরেডি তদন্ত গঠন করেছি এবং 3 সদস্য বিশিষ্ট করেছি। আমাদের একজন ডাইরেক্টরকে হেড করেছি। শুক্রবার ভোররাতে ভবনের 2 তলায় আগুনের ধোঁয়া দেখতে পান আনসার সদস্য। পরে ফায়ার সার্ভিস তাদের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 2টা 48 মিনিটে এই জানালা দিয়ে এক ব্যক্তিকে প্রবেশ করতে। তার কিছুক্ষণ পরেই আগুন লাগে। এরপর পুড়ে যায় ল্যাপটপ সহ অন্য সামগ্রী। ধারণা করা হচ্ছে সেই ব্যক্তি এই আগুন লাগার ঘটনার পিছনে জড়িত আছে কিনা। আইনশৃঙ্খলা বাহিনী এর পেছনে কারা জড়িত সে বিষয়ে খতিয়ে দেখছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিক্ষামন্ত্রী সহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। এটি কোনো নাশকতা কিনা তা তদন্ত করতে 3 সদস্যের কমিটি করার নির্দেশ দেন তিনি। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কিছু টরও দিয়েছি, কি দেখবেন সেটা সেই অনুযায়ী ওনাদের প্রতিবেদন সাথে সুপারিশও করবেন। সেই অনুযায়ী আমরা পরবর্তী আমাদের স্টেপগুলো নেব ইনশাআল্লাহ। 5 কর্মদিবসের মধ্যে বলেছি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এমন একটি দেশ তৈরি করতে হবে যেখানে কোনো ধর্মীয় বিভেদ থাকবে না, সবার পরিচয় হবে বাংলাদেশি। এমন মন্তব্য স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শুক্রবার সন্ধ্যায় মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বৌদ্ধ পূর্ণিমার মূল আনুষ্ঠানিকতায় যোগ দিয়ে এইসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সারা বিশ্বে যে হানাহানি চলছে সে অবস্থায় বুদ্ধের শান্তির বার্তা সব দিকেই ছড়িয়ে দিতে হবে। এদিন দিনভর নানা আনুষ্ঠানিকতায় মেতেছিল বৌদ্ধ ধর্মাবলম্বীরা। জন্ম, বোধিলাভ আর মহাপরিনির্বাণ, এই 3টি ঘটনার স্মৃতিবাহী দিন বুদ্ধ পূর্ণিমা। মানবজাতিকে অহিংসা, করুণা আর শান্তির পথ দেখানো মহান পুরুষ গৌতম বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক। শ্রদ্ধা আর ভক্তিতে দিনটি উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সকাল থেকেই ছিল নানা আয়োজন। মোমবাতি আর আগরবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বুদ্ধ ভক্তরা। আমরা একসাথে ঈদ উদযাপন করব, পূজাও করব, বুদ্ধ পূর্ণিমা করব, ক্রিসমাসও করব। আমরা সবাই একসাথে সব উৎসব পালন করতে চাই। কীটপতঙ্গ থেকে শুরু করে একদম মানুষ পর্যন্ত যাতে সবাই শান্তিতে, সুখে, শান্তিতে থাকে, নিরাপদে থাকে, যে যার আশ্রয়ে যাতে ভালো থাকে, এটাই প্রার্থনা করেছি। পৃথিবীতে যুদ্ধ, হানাহানি যাতে বিলুপ হয়, অবসান হয়। পৃথিবী যাতে মৈত্রী, করুণা, মুদিতা, অহিংসার আলোকে ভরপুর হয়। সন্ধ্যায় আলোচনা পর্বে যোগ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানবজাতির কল্যাণের জন্য সবাইকে এক হতে হবে। হিংসাকে, যুদ্ধকে সবার না বলা উচিত, এক বাক্যে না বলা উচিত। ধর্ম মানুষকে ভালো করার জন্যে, ধর্ম যুদ্ধ করার জন্য নয়, ধর্ম হিংসার জন্য নয়। এই বিষয়গুলো আমাদের সকলে উপলব্ধি করতে হবে। বর্তমান বিশ্বে সংঘাত আর সহিংসতার প্রেক্ষাপটে বুদ্ধের শান্তির বাণীকে সামনে আনার তাগিদ দেন বক্তারা। ধর্মীয় বিভেদ ভুলে একটি বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বানও জানান তারা। বৌদ্ধ সম্প্রদায়কে
জাতির উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নিতে হবে এবং বৌদ্ধ সম্প্রদায়কে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে প্রয়াস চালাতে হবে। আমরা বিশ্বাস করবো যে আমরা বৌদ্ধ সমাজ বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী, এটুকু আমাদের কাজের মধ্যে প্রমাণ করতে হবে। এই মুহূর্তেও খুবই বেশি প্রয়োজন যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে আমরা যেই ধর্ম মতেরই হই না কেন আমরা একসাথে এই দেশটাকে গড়ব, বৈষম্যহীন বাংলাদেশ গড়ব, এটাই তরুণ প্রজন্মের প্রত্যাশা, বাংলাদেশের সকল নাগরিকের প্রত্যাশা। অশান্ত বিশ্বে শান্তির বার্তা আর বিভেদের মাঝে সম্প্রীতির ডাক, বুদ্ধের শিক্ষার আলোকে জীবন গড়ার বার্তাও ছিল বিশিষ্টজনদের বক্তব্যে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হতাশাজনক তবে সত্য, ক্যান্সারের কোষ ধ্বংসে যেই রোগীর এখনই রেডিওথেরাপি প্রয়োজন, সেই রোগীকে থেরাপির সিরিয়াল দেওয়া হচ্ছে 1.5 বছর পর। এই অবস্থা খোদ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের। প্রতিদিন 200 রোগীকে সেবা দেওয়ার সক্ষমতা থাকলেও রেডিওথেরাপির অপেক্ষায় আরও প্রায় 5,500 রোগী। রোগীর চাপ কিছুটা সামলাতে আজ থেকে রাতেও থেরাপির ব্যবস্থা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত দেখবেন হাসান মিসবার প্রতিবেদনে। ক্যান্সার হাসপাতালের করিডোর, রোগীদের দীর্ঘশ্বাস উড়ে বেড়ায় এখানে। রেডিওথেরাপি নিতে ময়মনসিংহ থেকে এসেছেন এই রোগী, সিরিয়াল 7 মাস পর। এ বিষয়ে কথা বলতে গিয়ে অশ্রুতে একাকার দুলালের 2 চোখ। 7 মাস পর কি আবার আসবেন? বাচ্চা থাকলে আসবেন। ক্যান্সারের শেকড় গলা চেপে ধরেছে দুলালের, বেঁকে গেছে চোয়াল। মুখ ঢেকে রাখলেও বুক জুড়ে তার চিকিৎসা না পাওয়ার হাহাকার। কিনে দেওয়ার মতন যোগ্যতা নাই, ওনার অবস্থা এখনই আশঙ্কাজনক। আমার মনে হয় না এতদিন পর্যন্ত ওনাকে ওয়েট করানো, অপেক্ষা করা রাখা যাবে কিনা। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের থেরাপির সিরিয়াল পেতে তার মতো অপেক্ষায় আরও অনেক রোগী। যাদের অবস্থা কিছুটা ভালো তারা সিরিয়াল পাচ্ছেন আগামী বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। স্তন ক্যান্সারে আক্রান্ত এই রোগীর সিরিয়াল পড়েছে 14 মাস পর। যাদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই তারাই আসেন এই হাসপাতালে। দীর্ঘ সিরিয়ালের খবর জেনেও এই অসহায় অপেক্ষা। খরচ করে আসছে এই আজকে না কালকে না পরশু করতে করতে মানে টাকার কাম টাকা যায়, থাকতে তো উপায় হয় না। ওই তো তারিখের পর তারিখ পরে খালি কয়টা কেন দেওয়ার পরে খালি রিপোর্ট দেয় খালি রিপোর্ট দেয়। 1.5 বছর পরে পাচ্ছি রেডিওথেরাপি চলতেছে এখন। ডাক্তার বলছে যে এটা 3 সপ্তাহের ভিতর দিতে পারলেই ভালো হয়, কিন্তু আমি সিরিয়াল পেয়েছি 14 মাস পরে। এই হাসপাতালে রেডিওথেরাপি মেশিনের 7টি বাঙ্কার আছে। 2টিতে চালু আছে 2টি মেশিন, বাকিগুলো নষ্ট। সকাল ও বিকালের শিফট মিলিয়ে সেবা পাচ্ছেন 200 রোগী, অপেক্ষায় 5,500। তবে এই দুর্ভোগ কিছুটা কমতে যাচ্ছে, চালু হচ্ছে রাতের শিফট। এছাড়া নতুন আরেকটি মেশিন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। যে রোগীকে আপনি ট্রিট করতে পারবেন, আমাদের কিউরেটিভ পেশেন্ট, সেই রোগীগুলোকে প্রায়োরিটি বেসিসে আমরা এই এক্সপ্রেস সার্ভিসটা আমরা দেওয়ার জন্য আমরা চিন্তা করছি। এই বছর ডিসেম্বর নাগাদ আমার 3rd মেশিনটা চালু হবে, যেটা আমাদের প্রক্রিয়াতে আছে। তো আমার 2টা বাঙ্কার আরও রেডি হয়েছে। তো এই 2টা বাঙ্কারে যদি আমরা এই সামনের অর্থ বছরে 2টা মেশিন কিনতে পারি তাহলে আমার 3 আর 2 5টা মেশিন হবে। আমার প্ল্যান হচ্ছে সামনের অর্থ বছরে 5টা মেশিনকে চালু করা। ক্যান্সার চিকিৎসার জাতীয় এই প্রতিষ্ঠানের একমাত্র MRI মেশিনও নষ্ট। সম্প্রতি মেরামত করা হয়েছে সিটি স্ক্যান মেশিন। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ রূপ নিচ্ছে চট্টগ্রামের হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর উপসর্গ নিয়ে আসা শিশু রোগীর সংখ্যা। চাপ সামলাতে না পেরে একই শয্যায় ভর্তি রাখা হয়েছে 3 থেকে 4 জন শিশুকে। জ্বর, নিউমোনিয়া আর জটিল উপসর্গে লড়ছে এইসব শিশুরা। এখন পর্যন্ত হামে 1 জনের আর গত 1 মাসে শুধু নিউমোনিয়া আক্রান্ত হয়ে 40 শিশুর মৃত্যু হয়েছে। গত 1 মাস ধরে হাসপাতালই যেন হয়ে উঠেছে আলিয়া বেগমের ঘরবাড়ি। পেশায় ভাঙারি ব্যবসায়ী এই নারীর এখন দিনরাত কাটছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কারণ তার 4 শিশু সন্তান হামে আক্রান্ত হয়ে গত 1 সপ্তাহ ধরে ভর্তি রয়েছে হাসপাতালে। কক্সবাজারের উখিয়ার এই বাসিন্দা জানান তার মোট 11 সন্তানের সবাই হামে আক্রান্ত হয়েছিল। 7 জন ইতোমধ্যে সুস্থ হলেও বাকি 4 জন এখনো চিকিৎসাধীন। শিশুদের গায়ে ফুসকুড়ির পাশাপাশি চোখ ও মুখে ঘা দেখা দিয়েছে। 11 জনারে হয়েছে, এখন 7 জন সুস্থ আর 4 জন এখানে আনছি। তাকে জ্বর, সর্দি, কাশ, নিঃশ্বাস, এইটা রক্ত যায় চোখ থেকে, গাল থেকে রক্ত যায়,
সবাই একেবারে একে সেম টু 11 জন সবার এক সেম টু। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে 126 শিশু। আক্রান্তদের বেশিরভাগই কক্সবাজার, চকরিয়া, মহেশখালী, বাঁশখালী, পটিয়া, নোয়াখালী ও ফেনী জেলার বাসিন্দা। মুখের ভিতরে ক্ষত হয়ে গেছে, খাবার দাবার খাচ্ছে না, গলা ব্যথা বলতেছে, দাঁতের গোড়াগুলা সে খুব ব্যথা বলতেছে। অস্থিরতা করতো, মানে শরীর ঠান্ডা হয়ে যেত, আবার গরম হয়ে যেত, মানে জ্বর পড়তো আবার উঠতো। কুসুম গরম বাঁধে মুসলে একটু চোখ খুলে আবার চোখ খাটে ফেলে। আজকে 15 দিন পর্যন্ত আমি আনোয়ারা মেডিকেল এখান। স্বজনদের দাবি, হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুই আগে হামের টিকা নেয়নি। আরা তো করতে পারছে না, আরা ডাক্তারের সাথে তো করছে আর করতে আমার হাম কি জিনিস আরও করতে আর আমার বাচ্চার বয়স আছে 11 মাস। 9 মাসের যখন টিকা ছিল তখন ঠান্ডার একটা জ্বর ছিল, তখন টিকা দিতে পারি নাই। হামটা এটা আমি পুরোপুরি জানতাম না, যদি জানতাম আমি তো কোনো কিছু দিয়ে হেলা করি না। যেদিন টিকা দেয় ওদিন ওরা জানতে পারে না, টিকা দিতে পারে না। চিকিৎসকরা জানান, জ্বর, সর্দি, কাশি, শরীরে ফুসকুড়ি এবং নিউমোনিয়ার মতো জটিল উপসর্গ নিয়ে প্রতিদিন শত শত শিশু হাসপাতালে আসছে। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের মৃত্যু ঝুঁকি বেশি। খুবই খারাপ অবস্থায়, জটিল অবস্থায় আমাদের এখানে হাসপাতালে ভর্তি হয় এবং এগুলোকে সরাসরি আমরা আইসিইউতে দিয়ে দিই। রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট, এই সমস্ত কারণে বাচ্চাগুলো বেশি মারা যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমি অক্সিজেন দিচ্ছি, বাচ্চাগুলো কিন্তু অক্সিজেন নিতে পারতেছে না। 26-27 বছর আমি একসাথে রোগী দেখিয়ে নিয়ে যাচ্ছি। এটা আমার একটা ব্যতিক্রমী ঘটনা। গবেষকরা পরবর্তীতে হয়তো আরও কোনো রিসার্চের মাধ্যমে বলতে পারবেন যে কেন এই আউটব্রেকটা হয়েছে। এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কি ভাইরাসের প্রপার্টি চেঞ্জ হয়েছে না অন্যান্য কোনো এনভায়রনমেন্টাল ইস্যু আছে। চট্টগ্রামে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে ভর্তি 689 শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে 90 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজন শিশুর। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। হাওড়াঞ্চলে কৃষকের সোনালী ধানের স্বপ্ন ডুবে আছে কাদা পানিতে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনায় উঠতি ফসলের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে তোলার আগেই পানিতে তলিয়ে গেছে কৃষকের বছরের একমাত্র সম্বল। হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে হাজারো পরিবারের। এই মাঠগুলোতে কদিন আগেও বাতাসে দোল দিচ্ছিল সোনালী ধান। চোখ বোরা স্বপ্ন নিয়ে অপেক্ষায় ছিল আর মাত্র কয়েকটা দিনের। কিন্তু হঠাৎ করেই বদলে গেছে সব চিত্র। টানা বৃষ্টি আর উজানের ঢলে রাতারাতি পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ হাওর। পানির নিচে ডুবে থাকা স্বপ্নের ফসল কৃষকের নিঃশব্দ হাহাকারকে আরো গভীর করে। দেনার টাকা কিভাবে শোধ হবে সেই চিন্তায় দিন কাটছে কৃষকের। অনেকটা পানি বেশি হয়ে গেছে, এখন কোন সময় কি হয় বলা যায় না। এখন তো আমরা আছি খুব আছি, এখন আমরা কামলা পাইতেছি না। এরকম 4 একর জমি করছি, করে মনে হয় প্রায় 70,000 টাকা মতো ঋণ হয়েছে। এই 70,000 টাকা মনে হয় আরো 35,000 টাকা বাড়তি দেওয়া লাগবে। ধার কর্জ করে আমরা ঋণ করে করছি। এখন যে আমরা নিজে একাই বাস্তা ঋণ কি দিয়ে দিলাম। এবার জেলার প্রায় 42,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। আকস্মিক ঢলের আগে যারা ধান কেটে স্তূপ করেছিলেন, টানা বৃষ্টিতে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন দুর্যোগেও কৃষি কর্মকর্তাদের পাশে পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। আমাদের ধান কাটছি, এখন আনিয়ে তুইছি, ওখান থেকে গেরায় সবগুলো ধান নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে আমরা ঋণ করে করছি, এই যে টাকা করে কি খাবো আমরা। তারা সরকারে দিব, তারা এই কোন পরিস্থিতি তারা এখন আসে নাই। তারা শুধু অফিসে বসে বসে নোটিশ দিতেছে, কোনো ক্ষতি হয় নাই, কোনো ক্ষতি হয় নাই। হাওরের কৃষকদের জন্য বোরো ফসল পুরো বছরের বেঁচে থাকার অবলম্বন। পানিতে ডুবে থাকা ফসল কৃষকদের কষ্ট বাড়াচ্ছে কয়েক গুণ। আগামী দিন কিভাবে চলবে সে চিন্তা বাড়াচ্ছে কপালের ভাঁজ। যা নিচ থেকে কাটতেছি এগুলো আবার যে বৃষ্টির পানি পচা যাচ্ছে, পচা ধান। এখন তো আমাদের উপায় নেই, বাঁচার মতো কোনো পথ নেই। সারা বাচ্চা টাচ্চা পড়াইয়াম কি করে হরাইয়াম, এদিকে অর্থ সম্পদ নাই, উৎপাদন করছিলাম সবকিছু হারিয়ে নিছে গা। প্রশাসনের হিসেবে প্রায় 15,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। তবে স্থানীয়দের দাবি ক্ষতির পরিমাণ এর চেয়ে অনেক বেশি। সম্প্রতি ক্ষতিগ্রস্ত খালেজুরি হাওর এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। চেষ্টা থাকবে যে এই ক্ষতিটা কিভাবে পূরণ করা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি সংসদে ঘোষণা দিয়েছেন যে তিনি 3 মাস থেকে সুরক্ষা দিবেন। সেই জন্য তাদের নির্দেশনা পেলে আমরা ইনশাআল্লাহ কাজ করব। নেত্রকোনার ছোট বড় 134টি হাওরে চলতি মৌসুমে প্রায় 41,065 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছিল। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল প্রায় 2,92,000 মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।
হাওড় অঞ্চলের আরও খবর জানাতে হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, বৃষ্টিপাত তো বন্ধ হয়েছে, তো প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে কিনা সে বিষয়টি জানতে চাই। পাশাপাশি নিমজ্জিত জমি থেকে ফসল কাটার খবরাখবর সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? অনেক আসলে বৃষ্টিপাত থেমেছে, কিন্তু রোদের দেখা আসলে এখন পর্যন্ত সেরকম ভাবে মিলেনি, যে কারণে হাওড় অঞ্চলের কৃষকদের যে ধান শুকানোর যে বিষয়টি সেটি আসলে সেইভাবে করা যাচ্ছে না। আর ধান কাটার যে বিষয়টি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো কৃষকরা তাদের পানিতে নিমজ্জিত যে ধান সেই ধান তারা সংগ্রহ করার চেষ্টা করছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু শ্রমিক সংকট আসলে একটি বড় সমস্যা এই মুহূর্তে। প্রায় যে সমস্ত জমির ধান কাটা হচ্ছে প্রায় অর্ধেক জমির ধান দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না, ফলে যারা দীর্ঘদিন ধরে ধান কাটায় অনভ্যস্ত এখন তাদেরকে আসলে কাছে ধরতে হচ্ছে। একই সাথে পানির থেকে প্রচন্ড ঠান্ডা পানি, এখন সেই পানি থেকে আসলে ধান উদ্ধার করে নেওয়া সেটিও আসলে বেশ কষ্টসাধ্য। সবকিছু মিলে আসলে কৃষকের দুর্ভোগ এখন চরমে। আর হবিগঞ্জ জেলার যে বিস্তীর্ণ হাওর রয়েছে তার মধ্যে কৃষি বিভাগ জানিয়েছে এর মধ্যে 57% জমির ধান কাটা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 11,300 হেক্টর জমির ধান এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 20,000। এবং এই ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা কিন্তু এখনো বাড়ছে, কারণ যেহেতু যে ধানগুলো কাটা হয়েছিল সেগুলো যেহেতু দীর্ঘদিন সময় ধরে শুকানো যাচ্ছে না, ধানগুলো থেকে চারা গজিয়ে যাচ্ছে, সে কারণে ক্ষতির পরিমাণ আসলে বাড়ছে। তো সবকিছু মিলিয়ে যদি আবহাওয়ার কোনো স্বস্তিদায়ক খবর না আসে তাহলে আসলে কৃষকের ভোগান্তি কমার আপাতত কোনো লক্ষণ নেই। আজকেও কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কথা বলা হয়েছে। অনেক প্রদীপ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার শোনাবো একটি দিনের গল্প, যেখানে সূর্যের সাথে পাল্লা দিয়ে বাড়ে কাজের চাপ, আর সময়ের সাথে বদলে যায় দায়িত্বের রূপ। একদিকে ফসলের মাঠে গড়ে ওঠে জীবিকার ভিত্তি, আর অন্যদিকে ঘরের আঙিনায় তৈরি হয় সেই জীবনের ভিত। দুই ভিন্ন পরিসর, তবে লক্ষ্য আর পথ এক। এই সমন্বয়ের ভেতরেই টিকে থাকে একটি পরিবার, একটি গ্রাম। গ্রামের কৃষক আর কৃষাণীর গল্প জানাবেন সহকর্মী তাজনুল ইসলাম। ছবি তুলেছেন নাহিদ হোসেন। চিথুলিয়া দিগর এই গ্রামের এক একটি দিন শুরু হয় খুব সাধারণভাবে। কাঁধে কাজের প্রস্তুতি, হাতে দিনের দায়িত্ব। খুব সকালবেলাতেই মাঠের দিকে রওনা হন বাদশা। সবুজের মাঝখানে দাঁড়িয়ে শুরু হয় কাজ। বাদশা একা নন, তার সঙ্গে আছেন আরও কয়েকজন। কথা বলতে বলতে, হাসতে হাসতে হাত আর যন্ত্রের ছন্দে চলে কাজ। রোদ ধীরে ধীরে চড়ে, আর তার সঙ্গে বাড়ে কাজের গতি। এই কাজ এমন এক অভ্যেস যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। এই যতই শ্রম দেই, আমার ছেলে বুয়েটে ভর্তি হয়েছে, আমার কাছে মনে করেন সেই রকম একটা উন্নত মানের ফুর্তি আছে, বুঝলেন না? আমার ছেলে একটা ইঞ্জিনিয়ার দিল হয় জীবনে, আমার আর কি চাই? আমি তো কৃষক, আমি তো চাকরিজীবী না। আমার রেস্টের প্রয়োজন, যখন আমার কাজ নাই আমি রেস্টে থাকি। সেই সময়টা এই তো 15 দিন গেলে আমার কাজ শেষ। দিনে ভাগে কাজই বেশি, রেস্টে একটু কম। কাজ উঠে গেল, ফসল উঠে যাওয়ার পরে কোনো নাই, গরু খাওয়া দাওয়া আর হাট বাজারে যাই, রেস্ট নেই। এই সুখ মানে জ্বালা দিলে জুজ জমা থাকে, আছে, আবাদ মৌসুম করি, ভাঙে না, এই জন্য এই সুখ। আর যদি কাল নদীতে নেওয়া যায় তখন তার কোনো সুখ নেই। ওদিকে একই সময়ে দিন শুরু হয় অন্য ছন্দে। বাদশার স্ত্রী ব্যস্ত খাবার গোছানোয়। এই কাজের আলাদা কোনো শুরু বা শেষ নেই, প্রাত্যহিক নিয়মের মতো। রোদ খানিক তীব্র হলে মাঠের দিকে এগিয়ে যান সাবিনা বেগম। খাবার খাওয়ার এই সময়টুকু দিনের মাঝখানে একটু থামার অবকাশ। মাটির উপর বসে একসাথে খেয়ে নেন সবাই। ঘটা করে করা কোনো আয়োজন নয়, তবুও এই সহজ মুহূর্তেই থাকে প্রাণ ভরা তৃপ্তি। এখানে সকাল শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে। 3 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে এই কৃষক যারা কাজ করছেন এই ক্ষেতে। অবশেষে তাদের খাওয়ার সময় হলো, খাওয়া দাওয়া চলমান। এখন খানিকটা বিশ্রাম, তারপরে শুরু আবার কাজ। একেবারে নৈমিত্তিক জীবনযাপন, প্রত্যেক দিন তাদের এই একই রকম রুটিন।
যখন এই চরটা উঠলো, জমি আবাদের উপযোগী হলো, তখন বাড়িঘর নিয়ে এখানে আসছি। বন্যা যখন আসে তখন কষ্ট হয়, তখন চলাফেরা গরু বাছুর নিয়ে একটু উঁচু জায়গায় জানাগে। এই গ্রামে কাজ কখনো একা হয় না, একজন মাঠে আরেকজন ঘরে। দুজনের কাজ আলাদা, তবুও একে অপরের পরিপূরক। যেমন একসাথে না থাকলে একটি যন্ত্র চলে না, তেমনি এই জীবনও এগোয় না নারী আর পুরুষের এই নীরব সমন্বয় ছাড়া। কর্মময় মধ্য দুপুরে চারপাশে দেখা মেলে জীবনের নানা রূপ। ঘোড়ার গাড়ি চলছে ধীরে, মহিষ চড়ছে রাখালের লাঠির ইশারায়। ছাগল, গরু, মুরগি, হাঁস সবাই ব্যস্ত খাবার সংগ্রহে। জীবন এখানে চলে আপন ছন্দে। এই গ্রামে অলসতা বলে কিছু নেই, যেদিকে চোখ যায় সবাই ডুবে আছেন কাজে। সংসারের কাছে করি, গরুর ঘাসও তুলতে যেতে হয়। স্বামী যদি মানুষের কাজ করতে যায়, তাহলে আমার ঘাস তোলা নাকি বাড়ির দাগের ডিউ করতে হয় আমার। 2-4-5 মিনিট যে 5 মিনিট যে রেস্টে থাকায় সে সময়টাও নাই। মনে কর যে গরু বাছুর, এই যে হাঁস মুরগি ছাগল ভেড়া আছে, ইল্লা না যে তৈত পাইলেন ফেরা যে মরিচ করছে যে আবাদ, মরিচ না যে উড়ান নাগে। কামরা যদি একলা একলা করলো নি অনেক সময় ধরে কোয়া লাগবো। বাড়ির সবাই মিলে ধরলো 3 ঘন্টার কাম 1 ঘন্টা হয়ে গেল, বোঝেন না 4-5 জন করতেছে। সূর্য আরও পশ্চিমে হেলে পড়লে বাড়ির দিকে যেতে থাকেন বাইরে থাকা কৃষানীরা। খানিক বিরতি নিয়েই শুরু হয় সংসার সন্তান সামলানোর কাজ। কাজের পাল্লায় এই গ্রামের নারীরা কিছু ক্ষেত্রে এগিয়ে থাকে বাড়ির পুরুষ সদস্যের চেয়ে। পুরুষে মনে করেন যে এক কামের দান্দায় যায়, আঙ্গের মনে করেন পোলা পানির ঝামেলা আছে, সংসারে কাম কাজ রান্না বান্না করা, দাগের মধ্যে গরু মোষ ঘাস তোলা, গরু মোষে খিলেন সব কাম করা লাগে না। তাহলে পুরুষে ওই যে বাজারে গেছে এখন বাড়ির কাম তাবত করা লাগবো, দাগের কামও করা লাগবো, দেখা লাগবো, গরু বাছুরও দেখা লাগবো। সাধারণ মানুষ আছে যে বাচ্চা আছে দুইটা, খুব খিতাবি করে অন্যজন তো তার পারে না। বাচ্চা নিয়ে থাকলাম, বউ আন্দাবাড়ি করলে, এই যে এখানে বয়সে যেতে হইলো। বিকেল গড়ায়, তেজ কমতে থাকে রোদের, বদলে যায় দিনের রং, লম্বা হয় ছায়া। সূর্যাস্তের আগের এই সময়ে ধীরে ধীরে থামতে থাকে সব রকমের কাজ। বাদশাহ আর তার সঙ্গীরা বাড়ির দিকে পা বাড়ায় সেই মেঠো পথ ধরে। দেহে সারাদিনের সব ক্লান্তি, মনে তবু এক রকমের প্রশান্তি। প্রযুক্তির উৎকর্ষতার ফলে গ্রামের এমন মেঠো পথ প্রায় বিলুপ্তির পথে। বাংলাদেশের প্রায় সমস্ত গ্রামেই এখন মানুষ চলাচল করে পাকা রাস্তা দিয়ে। তবে চিথুলিয়া দিগর চরের মতো এমন কিছু এলাকা এখনও দেশে রয়েছে যেখানে গেলে দেখা মেলে এমন স্নিগ্ধ প্রকৃতির। হয়তো তথাকথিত উন্নয়নের হাওয়া একদিন এখানেও পৌঁছাবে, বদলে যাবে অনেক কিছুই। ব্রহ্মপুত্র পাড়ের বিস্তীর্ণ চরাঞ্চলের এই গ্রামে নারী আর পুরুষ কোনো আলাদা গল্প নয়, একই গল্পের দুইটি দিক, যাদের সমন্বিত শ্রমে পূর্ণতা পায় কৃষক আর কৃষানীর আস্ত একটা দিন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, চিথুলিয়া দিগর, গাইবান্ধা। হোম টেক্সটাইল পণ্যে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ, তৈরি হয়েছে নিজস্ব জায়গা। তাঁতের বিছানার চাদর উৎপাদন করে মিলেছে জিআই স্বীকৃতি, আর তৈরি হচ্ছে লুঙ্গি, গামছা, জায়নামাজ, রুমাল, বেড কাভার সহ নানা ধরনের পণ্য। বিশেষ করে কুষ্টিয়ার কুমারখালীর বেডশিট আর লুঙ্গির সুনাম দেশ জুড়ে। তবে সংকটে এই হোম টেক্সটাইল শিল্পের উৎপাদন, বিদ্যুৎ বিভ্রাট থেকে শুরু করে কাঁচামালের উচ্চমূল্য, পুঁজির অভাবে থমকে যাচ্ছে উদ্যোক্তারা বলছেন প্রায় 100 বছরের এই শিল্প টিকিয়ে রাখতে দরকার নীতি সহায়তা। ক্ষুদ্র আর মাঝারি শিল্প নিয়ে 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব দেখবেন আজ। তানভীর মোর্শেদের ছবিতে রিপন রহমানের রিপোর্ট। চলছে রেপিয়ার যন্ত্র। প্রতি মিনিটে এই যন্ত্র কাজ করে 200 থেকে 250 বার। এটি চিকন ধাতব রড ব্যবহার করে সুতাকে ওয়ার্প শেডের মধ্য দিয়ে নিয়ে যায়। সব ধরনের বুননে সক্ষম এই যন্ত্র। প্রত্যন্ত অঞ্চলে উৎপাদনে এখন বেড়েছে এই যন্ত্রের ব্যবহার। তৈরি হচ্ছে চাদর, বেডশিট, বেড কাভার, গামছা, লুঙ্গির মতো হোম টেক্সটাইল পণ্য। প্রায় 100 বছর ধরে তাঁতের এসব পণ্য উৎপাদন করে বিখ্যাত কুষ্টিয়ার কুমারখালী অঞ্চল।
কুমারখালীর তাঁতের তৈরি বেডশিট ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবেও স্বীকৃত। উৎপাদনে ভিন্নতার জন্যই এই স্বীকৃতি। অন্যান্য পণ্যেও আছে বৈচিত্র্য, তবে এসব পণ্যের উৎপাদন ধরে রাখতে পারছে নানা বিপত্তি। ব্যাংকের সুদটা কমানোর জন্য আমাদের একটা আবেদন থাকবে এবং ভ্যাট এবং ট্যাক্স এর উপরে আমাদের অত্যন্ত বাড়াবাড়ি চলে, এটার থেকে আমরা নিরসন চাই। এখানে গ্যাসের সুবিধাটা দিতে হবে এবং যাতে দক্ষ শ্রমিক আমরা তৈরি করতে পারি এবং আমাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। হোম টেক্সটাইলে ভর করে এই এলাকায় গড়ে উঠেছে প্রায় 20,000 কারখানা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতে কর্মরত জনবলের সংখ্যা প্রায় 2 লাখ। এর মধ্যে 20% নারী। কাঁচামালের মূল্য বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা, পুঁজির অভাবে থমকে যাচ্ছে উৎপাদন। সময়ের সাথে সাথে আমরা টেকনোলজি অ্যাডাপ্টেশন করতে পারিনি, এটা আমাদের একটা ব্যর্থতা বলতে পারেন, বা আমাদের পলিসিগত যে সমস্যাগুলো আছে কেন্দ্রীয় থেকে বা সরকারিভাবে, সেই সমস্যার কারণেই মূলত আমাদের এখানে সমস্যা। তবে সম্ভাবনার বিষয়গুলো হলো এখানে কয়েক লক্ষাধিক মানুষ এই শিল্পের সাথে জড়িত। এদেরকে ট্রেন্ড আপ করলে বহির্বিশ্বে এই কুমারখালী থেকে ব্যাপক রপ্তানি হওয়া সম্ভব। গ্রামীণ অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে তাঁতের তৈরি নানান পণ্য। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে এসব পণ্যের চাহিদা। ক্লাস্টার তৈরি করে ক্ষুদ্র ও মাঝারি এই শিল্প প্রসারে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। কুমারখালী অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্লাস্টার। আমরা যেটা করি, আমরা প্রায়শই কিন্তু স্টেক হোল্ডার মিটিং করি, ক্রমান্বয়ে একের পরে এক ফ্যাশন ডিজাইন বা অন্যান্য ট্রেনিং দিয়েছি যে ডিজাইনগুলো জানি সুন্দর হয়। আমরা ক্লাস্টারের ডিজিটাল লিটারেসিও বাড়াতে চাচ্ছি, কারণ এখন বৈশ্বিক বিষয়ে তো শুধু নিজের মধ্যে থাকলে হবে না, প্রোডাক্টগুলো সুন্দর করে দেখাতে হবে বাইরের দেশগুলোতে। ঐতিহ্যবাহী এসব উৎপাদন ব্যবস্থা টিকিয়ে রাখা গেলে মিলবে কর্মসংস্থান, বাড়বে অর্থনৈতিক চাঞ্চল্য। ঋণের সঙ্গে সঙ্গে একটা যেটাকে আমরা বলি প্যাকেজ অফ সার্ভিসেস, যার মধ্যে থাকবে আপনার টেকনোলজিক্যাল সার্ভিস থাকবে, ম্যানেজারিয়াল সার্ভিস থাকবে, আবার মার্কেট লিঙ্কেজ সার্ভিস থাকবে, ভ্যালু চেইন ডেভেলপমেন্ট সার্ভিস থাকবে। এই ধরনের বিভিন্ন যদি সহায়তা দেওয়া যায়, প্যাকেজ সহায়তা, তাহলে কিন্তু এই খাতটা ঘুরে দাঁড়াতে তার সম্ভাবনাটা কিন্তু অনেক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। সীমাবদ্ধতাকে সঙ্গী করে বৈশ্বিক মানের পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের রয়েছে নানামুখী প্রচেষ্টা। ভিন্নধর্মী তাঁত পণ্য উৎপাদন করে বৈশ্বিক এবং অভ্যন্তরীণ বাজারে তাক লাগিয়ে দিয়েছে কুষ্টিয়ার কুমারখালীর সহস্রাধিক উদ্যোক্তা। তবে কাঁচামালের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকট এবং পৃষ্ঠপোষকতার অভাবে দিন দিন জৌলুস হারাচ্ছে এই পণ্য। ঘুরে দাঁড়াতে দরকার সরকারের নীতি সহায়তা। রিমন রহমান, যমুনা নিউজ, কুমারখালী, কুষ্টিয়া। জ্বালানি সাশ্রয়ী অত্যাধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকছেন স্থানীয় উদ্যোক্তারা। আর প্রতিযোগিতায় ভালো করতে বাড়াতে চায় উৎপাদনশীলতা। এই আগ্রহকে কাজে লাগাতে বিকেএমইএ আয়োজিত টেক্সটাইল নিড গার্মেন্ট প্রদর্শনীতে তুলে ধরা হচ্ছে এআই ব্যবস্থাপনায় পরিচালিত সবশেষ প্রযুক্তি। আর 4 দিনের এই আয়োজনের পর্দা নামবে সন্ধ্যায়। আয়োজকরা বলছেন, বিশ্ববাজারে বাণিজ্যের অংশীদারিত্ব ধরে রাখতে নীতি সহায়তা জরুরি হয়ে উঠেছে। রং বেরঙে সুতার সুনিপুণ বুনন, মানুষের হাতের স্পর্শ ছাড়াই নিটল বেডে তৈরি হচ্ছে নিখুঁত ডিজাইন। রোবোটিক সিস্টেমের এই মেশিনে একমাত্র অপারেটরে নিয়ন্ত্রণ করছেন উৎপাদন ব্যবস্থা। রাজধানীতে আয়োজিত টেক্সটাইল নিড গার্মেন্টস প্রদর্শনীতে নজর কেড়েছে এমনই সব প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি। শিল্পে চলমান জ্বালানির সংকট মোকাবেলা আর উৎপাদনশীলতা বাড়াতে উদ্যোক্তারা এখন ঝুঁকছেন এআই প্রযুক্তির দিকে। আমাদের তো এখন শ্রমিকের সংখ্যা অনেক কমে যাচ্ছে, ওইভাবে অ্যাভেলেবেল শ্রমিকও পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা আসলে আর কিছু বিদ্যুৎ কম লাগে এরকম কিছু প্রযুক্তি নিয়ে আসতে চাচ্ছি। কিছু কিছু কোম্পানি এত ভালো কাজ করছে যে আমি যদি আবার সুযোগ পাই বাংলাদেশের সাথে কাজ করব। আশা করি আমরা সামনে আরো ভালো কিছু করার সুযোগ পাব। কম বাজেটের মধ্যে এবং কোয়ালিটি সম্পন্ন মেশিন প্রোভাইড করছি বাংলাদেশে নতুন করে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ হওয়ার জন্য। আমরা তো এই ধরনের ব্যবসা যারা করি, তো আমাদের জন্য এটা আসলে খুবই বড় একটা অপরচুনিটি। অনেকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থারও খোঁজ নিচ্ছেন, বলছেন সৌরশক্তিতে নির্ভরতা বাড়াতে হবে। এতে প্রচলিত জ্বালানি ব্যবস্থার উপর চাপ অনেকটা কমে আসবে। এজন্য সোলার স্টোরেজ ও প্রযুক্তিতে জিরো ট্যারিফ সুবিধা চায় সংশ্লিষ্টরা। সোলারের যে স্টোরেজের জন্য যেটা জেনারেটর বা ব্যাটারি সিস্টেম, সেই জায়গাটাকে সরকারকে বলেছি যে সহজলভ্য করার জন্য এবং সার্টেন একটা লিমিটের উপরে সেটাকে জিরো ট্যারিফ করে দেওয়ার জন্য।
উদ্যোক্তারা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্বল্প সুদে ব্যাংক ঋণ পেলে প্রযুক্তির এই বিপ্লব দেশের বস্ত্র খাতকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। জয়ের মাঝপথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাবে না যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানের দেয়া সবশেষ প্রস্তাব নিয়ে অসন্তোষ জানান তিনি। বলেন, তারা এমন কিছু চাইছে যা মেনে নেওয়া সম্ভব নয়। কর্মকর্তাদের বিভাজনে মোস্তফা খামেনি প্রশাসনে চরম বিশৃঙ্খল পরিস্থিতি চলছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন একটি প্রস্তাব দিয়েছিল ইরান, কিন্তু সেটিও মনোপুত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার দাবি, ইরান এমন কিছু চাইছে যা মেনে নেওয়া সম্ভব নয়। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মাঝপথে যুদ্ধ থেকে পিছু হটবেন না তিনি, যাতে পরবর্তীতে আবার একই পরিস্থিতি তৈরি না হয়। সত্যিকারের লড়াই হলে অনেক আগেই থেমে যেত তারা। জানেন তো, একটা কথা আছে, লড়াইয়ে টিকতে না পারলেই থামতে হয়। এখানেও সেটাই সত্যি, তারা যুদ্ধ থামাতে চায়, কিন্তু এমন প্রস্তাব নিয়ে আসছে না যা আমাদের প্রয়োজন। আমরা শিগগিরই ইরান ছাড়ব না, যাতে 3 বছর পর আবার একই সমস্যা সামনে না আসে। লড়াই চালিয়ে যাওয়ার মতো সেনা অবশিষ্ট নেই ইরানের, আবারও এমন মন্তব্য করেন ট্রাম্প। তেহরানের নেতৃত্ব বিভক্ত, তাই স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারবে না ইরানের কর্মকর্তারা, এমন দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান চুক্তি করতে চায় কারণ তাদের আর প্রয়োজনীয় সেনা অবশিষ্ট নেই। আমার মনে হয় না তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে, কারণ তাদের নেতৃত্বে অনেক বিভাজন, বিশৃঙ্খল অবস্থা। আমরা বড় জয়ের পথে, সামনে দুটি পথ, বড় ধরনের হামলা অথবা চুক্তির চেষ্টা, কিন্তু তারা এমন কিছু দাবি করছে যা মেনে নেওয়া সম্ভব নয়। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মিসাইল সহ প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জামের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রের, এমন কথাও জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ন্যাটো মিত্র জার্মানি থেকে 5000 সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের নির্দেশ, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে শেষ হতে হবে প্রত্যাহার প্রক্রিয়া। পেন্টাগন মুখপাত্র সিন পার্নেল জানিয়েছে, বর্তমানে জার্মানিতে প্রায় 36,400 মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। সামরিক জোট ন্যাটোর সাথে যুক্তরাষ্ট্রের বেড়ে চলা বিবাদের প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত বলে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানের সমালোচনা করেছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্টেজ, আর বলেছিলেন আলোচনায় যুক্তরাষ্ট্রকে বিব্রত করছে ইরান। এতেই চটে যান ট্রাম্প, হুঁশিয়ারি দেন ইউরোপে সেনা কমানোর। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।